হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আজকে আবারও ইবিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 7 নম্বর ক্লাস হতে চলেছে। আজকে ক্লাসে 25টার মতো কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নের উত্তর দিতে থাকো এবং ক্লাসটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন কোনটি? তাহলে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? ফাইটোপ্ল্যাঙ্কটন কোনটি? ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণা, ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল এবং ছোট ছোট মাছ ও বিভিন্ন জলজ উদ্ভিদ। তাহলে 1 নম্বর কোশ্চেনে কি বলেছে? ফাইটোপ্ল্যাঙ্কটন কোনটি? ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণা, শৈবাল, ক্ষুদ্র 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 শৈবাল, ছোট ছোট মাছ ও বিভিন্ন জলজ উদ্ভিদ। তাহলে এখানে অ্যান্সার কোনটি? ফাইটোপ্ল্যাঙ্কটন কোনটি? তাহলে 1 নম্বর জন্য অ্যান্সার কোনটি হচ্ছে? তাহলে এখানে অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল। দ্বিতীয় প্রশ্ন, সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? এ শালবন, চিরহরিণ বন, পত্রঝরা বন ও ম্যানগ্রোভ বন। তাহলে সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? যেখানে কি বলেছে অ্যান্সারগুলিতে? শালবন, চিরহরিণ বন, পত্রঝরা বন ও ম্যানগ্রোভ বন। তাহলে 2 নম্বর কোশ্চেনের জন্য কোন অ্যান্সারটি সঠিক হবে? 2 নম্বর কোশ্চেনের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হবে ম্যানগ্রোভ বন। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কি হচ্ছে? সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? ম্যানগ্রোভ বন। 3 নম্বর প্রশ্ন, প্রোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য কোনটি? প্রোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য কোনটি? গম, দানাশস্য, তেল, চাল। 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হচ্ছে? প্রোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য কোনটি? গম, দানাশস্য, তেল ও চাল। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে গম। গম হচ্ছে একটি প্রোটিন সমৃদ্ধ উদ্ভিদ। 4 নম্বর প্রশ্ন, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে কণা অংশগ্রহণ করেন সেটি কি? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে কণা অংশগ্রহণ করে সেটি কি? প্রোটন, ইলেকট্রন, ফোটন ও নিউট্রন। তাহলে অপশানগুলিতে এখানে কি বলেছে? এতে বলছে যে প্রোটন, বি হচ্ছে ইলেকট্রন, সিতে হচ্ছে ফোটন ও ডিতে হচ্ছে নিউট্রন। 4 নম্বর প্রশ্নের জন্য 4টি অপশান দেওয়া আছে, কোন অপশানটি সঠিক হবে? তোমরা সকলে অ্যান্সার করতে থাকো। তাহলে 4 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে কণা অংশগ্রহণ করে সেটি কি? তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ফোটন। উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো? তাই এখানে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন ও সালফার ডাইঅক্সাইড। তাহলে 5 নম্বর কোশ্চেনের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হচ্ছে? যে উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন ও সালফার ডাইঅক্সাইড। তাহলে 5 নম্বর কোশ্চেনের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন, এবং তোমরা সকলেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে থাকো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে? যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন ও সালফার ডাইঅক্সাইড। সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি কি? উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। 6 নম্বর প্রশ্ন, সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? খাদক, বিয়োজক, উৎপাদক ও পরিবর্তক। তাহলে এখানে 6 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো কি বলা হয়েছে? খাদক, বিয়োজক, উৎপাদক ও পরিবর্তক। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? আর কোশ্চেনটা কি বলেছে? যে সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? 6 নম্বর কোশ্চেনের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে উৎপাদক।
7 নম্বর প্রশ্ন এখানে কি বলছে যে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় গ্লুকোজে, অ্যামাইনো অ্যাসিডে, গ্লাইকোজেনে, ফ্যাটি অ্যাসিডে। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় গ্লুকোজে, অ্যামাইনো অ্যাসিডে, গ্লাইকোজেনে, ফ্যাটি অ্যাসিডে। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। এবং এই প্রশ্নগুলি প্রাইমেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে 7 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে? 7 নম্বর প্রশ্নে বলেছে যে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় কিসে? গ্লুকোজে, অ্যামাইনো অ্যাসিডে, গ্লাইকোজেনে না ফ্যাটি অ্যাসিডে। তাহলে 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। তাহলে প্রোটিন ও খাদ্য পরিপাকের পর পরিণত হয় কিসে? অ্যামাইনো অ্যাসিডে। 8 নম্বর প্রশ্নে কি বলছে যে জীব সৃষ্টির প্রাথমিক উপাদান। জীব সৃষ্টির প্রাথমিক উপাদান জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন। তাহলে 8 নম্বর কোশ্চেন অ্যান্সারগুলি কি বলেছে যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে এবং সঠিক অ্যান্সারটি তোমরা অ্যান্সার করতে থাকো। কোশ্চেনটাতে গেলে বলেছে যে জীব সৃষ্টির প্রাথমিক উপাদান। তাহলে জীব সৃষ্টির প্রাথমিক উপাদানের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হচ্ছে? অ্যান্সারগুলিতে আছে এতে দেওয়া হচ্ছে জিঙ্ক, বি ম্যাগনেসিয়াম, সি অ্যালুমিনিয়াম, ডি হচ্ছে ক্লোরিন। তাহলে 8-এর জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম। 9 নম্বর প্রশ্ন রেড ডাটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলি হলো। 9 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে যে রেড ডাটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলি হলো জীবন্ত বিভিন্ন জীবের বিশদ তালিকা, লুপ্তপ্রায় জীবের বিশদ তালিকা, জীবন্ত জীবের প্রজাতির বিশদ তালিকা বা লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা। তাহলে এখানে অ্যান্সারগুলিতে কি বলেছে? এতে বলা হয়েছে জীবন্ত বিভিন্ন জীবের বিশদ তালিকা, বিতে বলা হয়েছে লুপ্তপ্রায় জীবের বিশদ তালিকা, সিতে বলা হয়েছে যে জীবন্ত জীবের প্রজাতির বিশদ তালিকা ও ডিতে বলা হয়েছে যে লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হচ্ছে? রেড ডাটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলি হলো নিচের কোনটি এবং সঠিক অ্যান্সার কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। তাই 9 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে ডি, লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা। তাহলে তোমরা দেখলে যে এখানে রেড ডেটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলি তাহলে কি কি? লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 10 নম্বর কোশ্চেন যে ইকোসিস্টেমে কাঠামো তৈরি হয় উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে, উদ্ভিদ প্রাণীর মধ্যে সম্পর্কের মাধ্যমে, প্রাণী ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে, উদ্ভিদ ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে। তাহলে এখানে ইকোসিস্টেম কাঠামোর জন্য অপশানগুলি তাহলে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে যে উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে, বিতে বলা হয়েছে উদ্ভিদ প্রাণীর মধ্যে সম্পর্কের মাধ্যমে, সিতে বলা হয়েছে প্রাণী ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে, আর ডিতে বলা হয়েছে উদ্ভিদ ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে। এবং ইকোসিস্টেম কাঠামোর জন্য তাহলে এখানে কোন অপশানটি সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সারটি এখানে তাহলে হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে। তাহলে ইকোসিস্টেম কাঠামো তৈরি কিসের মাধ্যমে? উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে সম্পর্কের মাধ্যমে। 11 নম্বর কোশ্চেন যে বইতে ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলা হয়। যে বইতে ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলে গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক, রেড ডাটা বুক, অরেঞ্জ ডাটা বুক। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? যে বইতে ক্ষতিকারক জীব প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলে গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক, রেড ডাটা বুক, অরেঞ্জ ডাটা বুক। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য কোন অ্যান্সারটি সঠিক হবে? এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই কোশ্চেনগুলো দেখতে থাকো এবং কোশ্চেনে অ্যান্সার করতে থাকো। 11 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্ল্যাক ডাটা বুক। তাহলে যে বইতে ক্ষতিকারক জীব
প্রজাতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তাকে বলা হয় ব্ল্যাক ডাটা বুক। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়? নিচের কোনটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়? হাইড্রা, জেলিফিশ, প্রবাল, স্কাইফা। তাহলে এখানে কি বলেছে যে হাইড্রা, জেলিফিশ, প্রবাল, স্কাইফা। তাহলে নিচের কোনটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়? 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কাইফা। স্কাইফা একটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়। এবং আমাদের কাছে ম্যাথ, ইংলিশ, বাংলা ও ইবিএসের পিডিএফ পাওয়া যাচ্ছে। তোমরা যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে কল করতে পারো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এবং আমরা নেক্সট কোশ্চেন করব 13 নম্বর কোশ্চেন, যে উৎপাদক থেকে শক্তি প্রথমে সংগ্রহ করে। তাহলে 13 নম্বর কোশ্চেন এখানে কি বলেছে? উৎপাদক থেকে শক্তি প্রথমে সংগ্রহ করে তৃণভোজী প্রাণী, সর্বোচ্চ খাদক, বিয়োজক ও মাংসাশী প্রাণী। তাহলে এখানে অ্যান্সারগুলিতে কি বলেছে? তৃণভোজী প্রাণী, সর্বোচ্চ খাদক, বিয়োজক ও মাংসাশী প্রাণী। তাহলে 13 নম্বর কোশ্চেনে বলেছে যে উৎপাদক থেকে শক্তি প্রথমে সংগ্রহ করে তৃণভোজী প্রাণী, সর্বোচ্চ খাদক, বিয়োজক ও মাংসাশী প্রাণী। 13 নম্বর কোশ্চেনের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং তোমরা সবাই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে থাকো। 13 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে তৃণভোজী প্রাণী। উৎপাদক থেকে শক্তি প্রথমে সংগ্রহ করে তৃণভোজী প্রাণী। 14 নম্বর প্রশ্ন, জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কাটে বেড়াতে সক্ষম তাদেরকে কি বলে? জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদেরকে কি বলে? ফনা, বায়োম, নেকটন ও জীবভর। তাহলে অপশানগুলোতে এখানে কি বলেছে? যে ফনা, বায়োম, নেকটন ও জীবভর। তাহলে 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হচ্ছে? 14 নম্বর প্রশ্নের জন্য তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে নেকটন। নেকটন জলের গভীরে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম। 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? যে শৈবাল কোন ধরনের উদ্ভিদ? পরভোজী, পরজীবী, মিথজীবী ও স্বভোজী। তাহলে শৈবাল কোন ধরনের উদ্ভিদ? পরভোজী, পরজীবী, মিথজীবী ও স্বভোজী। 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই প্রশ্নগুলোর অ্যান্সার করতে থাকো। তাহলে এখানে 15 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্বভোজী। শৈবাল কোন ধরনের উদ্ভিদ? শৈবাল একটি স্বভোজী ধরনের উদ্ভিদ। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? আম, সাইকাস, ধান ও পাট। তাহলে ওই নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? অপশানগুলিতে কী কী দেওয়া হয়েছে? আম, সাইকাস, ধান ও পাট। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তোমরা সবাই প্রশ্নের অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হয়ে যাচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সাইকাস। সাইকাস একটি নগ্নবীজী উদ্ভিদ। 17 নম্বর প্রশ্ন, নীলাভ সবুজ শৈবাল মাটিতে আবদ্ধ করে মাটি উর্বরতা বৃদ্ধি করে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, জল। তাহলে 17 নম্বর প্রশ্নে এখানে কি বলেছে? নীলাভ সবুজ শৈবাল মাটিতে আবদ্ধ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে নিচের কোনটি? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ও জল। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন নীলাভ সবুজ শৈবাল মাটিতে আবদ্ধ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। ক্লোরেল্লা কি? ক্লোরেল্লা কি? তাহলে কলেরা রোগের জীবাণু, এক প্রকারের ছত্রাক, এক প্রকারের শ্যাওলা, এক প্রকারের দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে ক্লোরেল্লা কি? ক্লোরেল্লা এখানে নিচের অপশানগুলিতে কী দেওয়া হয়েছে? কলেরা রোগের জীবাণু, এক প্রকারের ছত্রাক, এক প্রকারের শ্যাওলা, এক প্রকারের দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে এখানে 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি? 18 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে
এক প্রকারের শ্যাওলা। ক্লোরেলা কি? তাহলে এক প্রকারের শ্যাওলা। 19 নম্বর প্রশ্ন, বসন্ত রোগের কারণ। 19 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে যে বসন্ত রোগের কারণ কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, আর্দ্রপ্রাণী, ভাইরাস। তাহলে বসন্ত রোগের কারণ কি? এখানে অপশানগুলিতে কি দেওয়া আছে? ব্যাকটেরিয়া, ছত্রাক, আর্দ্রপ্রাণী ও ভাইরাস। 19 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? তোমরা সবাই কোশ্চেনের অ্যান্সার করতে থাকো। 19 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে ভাইরাস। তাহলে বসন্ত রোগের কারণ কোনটি? ভাইরাস। ভাইরাসের জন্য বসন্ত রোগ হয়ে থাকে। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? প্রোটিন, সেলুলোজ, গ্লাইকোজেন, যা ফ্যাট। তাহলে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? কি বলেছে অপশানগুলিতে? প্রোটিন, সেলুলোজ, গ্লাইকোজেন বা ফ্যাট। তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হচ্ছে? এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্লাইকোজেন। পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠার কারণ কি? পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠার কারণ কি? তাপের জন্য, ইস্ট কোষের বৃদ্ধি, প্রোটোজোয়ার বংশবৃদ্ধি না ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি? কিসের জন্য পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠে? 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে? তাহলে এখানে 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠার কারণ কি? তাপের জন্যে, ইস্ট কোষের বৃদ্ধি বা প্রোটোজোয়ার বংশবৃদ্ধি বা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ইস্ট কোষের বৃদ্ধি। 22 নম্বর প্রশ্ন, কোনটি পরিবেশের পরভোজী নয়? তাহলে প্রশ্নে এখানে কি বলা হয়েছে যে কোনটি পরিবেশের পরভোজী নয়? আলোকজীবী, মৃতজীবী, পরজীবী ও জৈব যৌগজীবী। তাহলে 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনটি পরিবেশের পরভোজী নয়? আলোকজীবী, মৃতজীবী, পরজীবী ও জৈব যৌগজীবী। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আলোকজীবী। তাহলে আলোকজীবী পরিবেশের পরভোজী নয়। উদ্ভিজ্জ বজ্রকে নষ্ট করার জন্য সর্বোৎকৃষ্ট উপায় কোনটি? তাহলে উদ্ভিজ্জ বজ্রকে নষ্ট করার জন্য সর্বোৎকৃষ্ট উপায় কোনটি? বজ্রকে পোড়ানো, জলা জায়গায় বজ্র সংরক্ষণ, সারে রূপান্তরিতকরণ, কোনোটিই নয়। তাহলে এখানে 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? যে উদ্ভিজ্জ বজ্রকে নষ্ট করার জন্য সর্বোৎকৃষ্ট উপায় কোনটি বা সবথেকে ভালো উপায় কোনটি? বজ্রকে পোড়ানো, জলা জায়গায় বজ্র সংরক্ষণ, সারে রূপান্তরিত বা কোনোটিই নয়। তাহলে 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সারে রূপান্তরিতকরণ। 24 নম্বর প্রশ্ন, সবুজ উদ্ভিদ খাদ্য পিরামিডের কোন স্তরে থাকে? 24 নম্বর এখানে কি বলা হয়েছে যে সবুজ উদ্ভিদ খাদ্য পিরামিডের কোন স্তরে থাকে? প্রাথমিক রয়েছে যে প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় খাদক বা উৎপাদক। তাহলে 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক? যে সবুজ উদ্ভিদ খাদ্য পিরামিডের কোন স্তরে রয়েছে? প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় খাদক ও উৎপাদক। তাহলে 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে? এবং প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিগত কয়েকবার এই প্রশ্নগুলি রিপিট হয়েছে। এগুলি প্রাইমারিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে 24 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে? এখানে অ্যান্সারটি হচ্ছে উৎপাদক। তাহলে 24 নম্বরের সঠিক অ্যান্সার কোনটি? উৎপাদক। এবং সর্বশেষ প্রশ্ন, কুমড়োর ফুল একটি সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, অসমাঙ্গ ফুল, পরিবর্তিত ফুল। এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। কোশ্চেনটি অ্যান্সার করে জানাবে যে কোশ্চেনটা কি? কুমড়োর ফুল একটি সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, অসমাঙ্গ ফুল ও পরিবর্তিত ফুল। অবশ্যই তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 25টা কোশ্চেন এবং ক্লাসটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানেই আমরা ক্লাসটি শেষ করব।